যাবো। আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি। আজকের আমাদের বিশেষ লাইভ ক্লাস, সেকেন্ড টাইম ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর জন্য লিজেন্ড কেয়ারের পক্ষ থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের বায়োলজি মিশনের সকল যাত্রা দিয়ে। বায়োলজিতে যত খুঁটিনাটি, যত ভিতরে ডিপলি বোঝানো যায় এবং সেটা বুঝে তারপর আত্মস্থ করা যায়, সেটার জন্য আমি তোমাদের সাথে আছি মাহিন আরিফিন অর্পণ, তোমাদের লেকচারার। তোমরা অনেকেই আমার ক্লাস করে থাকবে আশা করি। আমরা আজকে বায়োলজির অন্যতম বিষয় আর কি, যেটা হচ্ছে কোষ নিয়ে আলোচনা করব এবং কোষের যাবতীয় ডিটেলস তোমাদেরকে দেখাবো। কারণ একমাত্র কোষ দিয়েই কিন্তু বায়োলজির সকল কিছুর সূচনা হয়। সো আজকে আমাদের ক্লাসটা থাকবে কোষের উপর ডিপেন্ড করে এবং কোষের যাবতীয় কিছু আমরা কিন্তু দেখতে যাচ্ছি। প্রথমেই তোমাদেরকে আমি বলবো যে আমার কথাটি ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবা এবং সবাই সবার টাইমলাইন থেকে শেয়ার করে দাও। এটা সবাই সবার টাইমলাইন থেকে শেয়ার করে দাও, যাতে ক্লাসটি শুধু তুমি না, তোমার যত রকম বন্ধু আছে, যতগুলো বন্ধু আছে, তারাও উপকৃত হতে পারে। কারণ অনেকেই কিন্তু এখন ঝরে পড়ে গেছে, এটাই স্বাভাবিক। কারণ সেকেন্ড টাইমারদের জন্য এখন কিন্তু একটা স্ট্রাগলের সময়। এই সময়টা যে কতটা ভয়াবহ হতে পারে, আমরা টিচাররা যারা আছি তারা কিন্তু প্রতিনিয়ত এটা উপলব্ধি করি। কারণটা কি? কারণটা হচ্ছে একের পর এক স্টুডেন্ট ফোন দিয়ে বলে যে স্যার এখন আমার কি করণীয়। আসলে আসলে এটা কিন্তু খুব প্যাথেটিক। কারণ হচ্ছে শুধু তুমি তোমার বাবা মাকে কথা শুনতে হয় তা কিন্তু না, তোমার পাড়া প্রতিবেশী কিন্তু সবাই তোমার বাবা মাকে চাপ দিচ্ছে, যার কারণেই কিন্তু তোমার বাবা মা না পেরে দুই একটা কথা বলে থাকে। সো আমি এটা জানি যে পরিবার থেকে যখন বাবা মা তোমার দেখা যাচ্ছে দুই একটা কথা শোনাই, তখন কিন্তু এটা আসলে অনেক বড় প্যাথেটিক একটা বিষয় হয়। যাই হোক, আমরা সব কথাই বলবো ক্লাসের মাঝে ফাঁকে ফাঁকে। আগে একটু কাইন্ডলি জানাও ক্লাসটি যে হচ্ছে আমার কথাটা ক্লিয়ার কিনা, এটা জানাও, তারপর আমরা ক্লাসটা শুরু করব আর কি। সবাই একটু কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাও। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও আমাদেরকে, তারপর আমরা ক্লাসে শুরু করবো এখনই। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। আজকে আমাদের বায়োলজির অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে, কোষ বিভাজন। এবং এখান থেকে কিন্তু কোষের একটা বিস্তৃত ধারণা তোমরা পেতে যাচ্ছ। সো লেট না করে সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে বসে যাও, আমি এখনই কিন্তু ক্লাস শুরু করতে যাচ্ছি। এখনই আমরা শুরু করব। দেখো অনেকেই জানাচ্ছ, ধন্যবাদ সবাইকে। সবাইকে ধন্যবাদ। আরো সবাইকে অনুরোধ করতেছি যে ক্লাসে জয়েন করে দাও এবং সেটা হচ্ছে তোমার ফ্রেন্ডদের মাধ্যমে, ফ্রেন্ডদের দেখার জন্য টাইমলাইনে এটা শেয়ার করে দাও। আজকে কিন্তু কোষ বিভাজনের একটা গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা হবে, যে অ্যামাইটোসিস নিয়ে আলোচনা করব আমরা। সেখানে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস তিনটাই থাকবে, পাশে একটা কোষ চক্র, ইন্টারফেস পর্যায় নিয়ে কথা থাকবে। আমাদের এখানে প্রোফেজ ধাপের প্রোফেজ এক, যেটা মিওসিস ডিভিশন কিন্তু দুই ভাগে হয়ে থাকে, একটা মিওসিস এক আর একটা হচ্ছে মিওসিস দুই। সেই মিওসিস একের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট প্রোফেজ এক নিয়ে আমরা কথা বলবো। কোষ বিভাজনের ভূমিকা অনিয়ন্ত্রিত কিভাবে হয়ে থাকে, যে মাইটোসিস বিভাজনটা কি করে অনিয়ন্ত্রিত হয়ে থাকে এবং এটা অনিয়ন্ত্রিত ফলাফল, যেটা প্রথমে টিউমার, পরে ক্যান্সার হয়ে থাকে কিভাবে, সবকিছু আমরা দেখব।
ফার্স্ট অফ অল আমরা একটু দেখি, একটু আমরা কোষ নিয়ে আলোচনা করে দেখি। হ্যাঁ, প্রথমে একটু কোষ নিয়ে আলোচনা করব। আচ্ছা, দেখো, প্রথমে আমরা একটু কোষ নিয়ে বিস্তার আলোচনা করতে চাচ্ছি। তোমাদেরকে প্রথমেই এই অধ্যায়ে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কোষ কি বা কোষ কাকে বলে, এটা সম্পর্কে জানতে হবে যে কোষ কাকে বলে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, আমরা সেই ক্লাস 6, 7, 8 থেকে জানি যে কোষ হচ্ছে জীবের গঠন ও কার্যগত একক। অর্থাৎ কি, একটা জীবের গঠন এবং কার্যগত এককে যা যা কাজ করতে হয় সবই করে থাকে একটা কোষ। বাট এখন যেহেতু আমরা একটা বিস্তার আলোচনা করতেছি এবং অ্যাডমিশন পরীক্ষা দিতে যাচ্ছি, সো এতটুকুতেই সীমাবদ্ধ থাকলে হবে না। আজ থেকে একটু ডিপলি জানো যে একটা কোষ আসলে কি। একটা কোষ হতে গেলে তাকে একটা অন্যতম শর্ত মানতে হবে। শর্তটা কি? তাকে হচ্ছে অন্য কোনো অন্য কোনো সজীব মাধ্যম অন্য কোনো সজীব মাধ্যম ব্যতি রেখে ব্যতি রেখেই আত্মপ্রজননে সক্ষম হতে হবে। তাহলে কি বললাম ভাইয়া? কোষ হতে গেলে তাকে অন্য কোনো সজীব মাধ্যম বাদ রেখে আত্মপ্রজননে সক্ষম হতে হবে। এখন কথাগুলো অনেক ডিপ লাগবে আমি জানি, আমি একটু ধৈর্য ধারণ করো, আমি প্রত্যেকটা কথা ক্লিয়ার করতেছি। প্রথমেই দেখো, আমরা একটু বাংলা নিয়ে গবেষণা করি। সজীব বলতে আমরা কি বুঝি? যাদের জীবন আছে। সজীব মাধ্যম বলতে কি? একটা যাদের জীবন আছে। আচ্ছা, এবার আসো, ব্যতি মানে কি ভাই? ব্যতি মানে হচ্ছে বাদ রেখে। আত্ম মানে কি? নিজ। আচ্ছা, প্রজনন মানে কি? প্রজননের উদ্দেশ্যটা কি? প্রজননের উদ্দেশ্যটা হচ্ছে বংশ বৃদ্ধি করা। প্রজননের উদ্দেশ্যটা কি? বংশ বৃদ্ধি করা। বংশ বৃদ্ধি করা। এবার আসো, তাইলে আমরা কি বললাম বলতো? তাহলে বললাম এটা যে এই যে যাদের জীবন আছে এমন একটা মাধ্যমকে আমরা বাদ রাখবো। যদি বাদ রেখে যদি নিজে নিজেই কোনো কিছু বংশ বৃদ্ধি করতে পারে, তখন সেটাকে আমরা বলবো একটা সেল। আই থিঙ্ক এবার বুঝতে পারছো ইজিলি। কোষ হচ্ছে জীবদের গঠন ও কার্যগত একক, এটা 100% রাইট কথা। কারণ একটা কোষ ব্যতীত কোনো একটা জীবদের গঠন ও কার্যগত একক আমরা কল্পনাই করতে পারি না। সেখান থেকে আমি আরেকটা কথা আনছি, যে যাদের জীবন আছে এমন একটা মাধ্যম বাদ রেখে সে যদি নিজে নিজেই বংশ বৃদ্ধি করতে পারে, তখন সেটাকে আমরা কি বলবো ভাইয়া? তখন সেটাকে আমরা বলবো সেল বা কোষ। আই থিঙ্ক সবাই ক্লিয়ার হইছো। এখন এই কথাটাই আমি আরো একটু ক্লিয়ারিফাই করব তোমাদের একটা চিত্রের মাধ্যমে, যেটাকে আমরা বলি ম্যাথমেটিক্যালি প্রুফড। আমি নিজের ভাষায় বলে থাকি। কেন? কারণ বায়োলজিতে কিন্তু কোনো ম্যাথ নাই, সো ম্যাথমেটিক্যাল প্রুফ আসার কোনো সম্ভাবনাই নাই। বাট সেখান থেকে আমি বলতেছি যে ম্যাথমেটিক্যালি প্রুভ করব বায়োলজিকে। কি বিষয়টা ইন্টারেস্টিং না? অবশ্যই কিন্তু ইন্টারেস্টিং। এখন দেখি আমরা কিভাবে এই কোষটাকে ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারি। আচ্ছা, আচ্ছা, এবার আসো, দেখি আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রুফ এনিহাউ করতে পারি কিনা।
আচ্ছা, এটা কোনো কারণে যদি পিতা হয়ে থাকে আর এটা যদি কোনো কারণে মাতা হয়ে থাকে, তাইলে আমরা কিন্তু সবাই জেনে থাকি যে পিতা থেকে আসে স্পার্ম। পিতা থেকে কি আসে ভাইয়া? স্পার্ম বা শুক্রাণু। মাথা থেকে কি আসে? মাথা থেকে আসে ডিম্বাণু বা ওভাম। মাথা থেকে কি আসে? ডিম্বাণু বা ওভাম। আমরা কিন্তু সবাই জানি পিতা থেকে আসে শুক্রাণু বা স্পার্ম, মাথা থেকে আসে ডিম্বাণু বা ওভাম। এই স্পার্ম আর ওভাম যখন একসাথে মিলিত হয় ভাইয়া, যখন স্পার্ম আর ওভাম একসাথে মিলিত হয় তখন তো এখান থেকে কি গঠিত হয়? তখন এখান থেকে গঠিত হয় জাইগোট। কি তৈরি হয়? জাইগোট। আচ্ছা, এখন এই স্পার্ম বা শুক্রাণু যখন সিঙ্গেল এন, ডিম্বাণু কিন্তু একটা সিঙ্গেল এন। এই এন এর পরিচয় আমাদেরকে জানতে হবে। এন এর পরিচয় মানে অনেকে অনেক ভাবে আমরা জেনে থাকি, সেটা হচ্ছে সবাই বলবো যে এখানে এক প্রস্থ ক্রোমোজোম ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলবো, বাট এখানে একটা সিম্বল হিসেবে যদি ধরে থাকি আমরা, এই সিঙ্গেল এন মানে আমরা বলতে পারবো যেটা একটি মাত্র সেল এখানে আছে। কয়টা সেল আছে ভাইয়া? একটি মাত্র সেল সেখানে আছে। আচ্ছা, জাইগোট কিন্তু ডাবল এন। জাইগোট কত এন? ডাবল এন। তাহলে ডাবল এন যেহেতু, তার মানে আমরা বলতে পারি এখানে হচ্ছে দুইটি কোষ আছে। দুই প্রস্থ ক্রোমোজোম পরের কথা, বাট আমরা এখন সিম্পলি বলবো এখানে দুইটি মাত্র কোষ আছে। এখন খেয়াল করে দেখো, এই জাইগোট থেকে কিন্তু তুমি আমি সবাই তৈরি হয়েছে কিন্তু এই জাইগোট থেকে। এই জাইগোট থেকে প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর সূচনা কিন্তু এই জাইগোট থেকে। কিভাবে? এই জাইগোট থেকে প্রথমে ভ্রূণ, তারপর হচ্ছে তোমার মরুলা, তারপর হচ্ছে ব্লাস্টুলা, তারপর হচ্ছে গ্যাস্ট্রুলা। এই গ্যাস্ট্রুলার পরে এসে তারপর একটা পূর্ণাঙ্গ শিশু পৃথিবীতে আসে। একটা পূর্ণাঙ্গ শিশু পৃথিবীর মুখ দেখতে পায় এই যে গ্যাস্ট্রুলা ধাপের পরে। কিন্তু সূচনা কোথা থেকে? সূচনা কিন্তু ওই যে তোমার স্পার্ম বা ওভাম, ডিম্বাণু এবং শুক্রাণু থেকে। ওকে, এখানে কিন্তু একটা প্রথমে বলছিলাম যে স্পার্ম একটা সিঙ্গেল এন, অর্থাৎ একটা সিঙ্গেল কোষ, ওভামও কিন্তু একটা সিঙ্গেল কোষ। এখন কেন আমি এইগুলো বলতেছি? প্রশ্ন করতেই পারো আমাকে যে ভাই কিভাবে আপনি ম্যাথমেটিক্যালি টার্মটা প্রুভ করবেন? খেয়াল করো, এই শুক্রাণু যদি একটা সিঙ্গেল হয়ে থাকে, লাস্টে গিয়ে সেটা কোথায় পরিণত হচ্ছে? একটা পূর্ণাঙ্গ শিশুতে। এখন এই পূর্ণাঙ্গ শিশু যখন আবার সে অ্যাডাল্ট হবে, যখন সে একটা পূর্ণ বয়স্ক পুরুষ হয়ে থাকবে বা পূর্ণবয়স্ক নারী হয়ে থাকবে, সেও কিন্তু বংশবৃদ্ধি করার জন্য রেডি হয়ে যাবে। কারণটা কি? পৃথিবীর নিয়মটাই এইরকম। এখন খেয়াল করো, যেহেতু যেহেতু সে বংশবৃদ্ধি করবে, এই পূর্ণাঙ্গ শিশুটা, পূর্ণাঙ্গ শিশু যখন আবার স্পার্ম আর ওভামের মাধ্যমে মিলিত হয়ে হবে, তখন কিন্তু সেও আবার বংশবৃদ্ধি করে নতুন আর একটা প্রজন্মকে পৃথিবীতে আনবে। এখন খেয়াল করো, এই একটা শুক্রাণু কি ছিল? একটা সিঙ্গেল এন। তাকে চলাচলের জন্য কিন্তু আমি কোনো একটা সজীব মাধ্যম দেয় নাই, সে নিজে নিজেই কিন্তু চলাচল করলো, নিজে নিজেই চলাচল করে কি তৈরি করলো? লাস্টে একটা পূর্ণাঙ্গ শিশু পৃথিবীতে আনলো। তাহলে কি এখন আমি বলতে পারি না এই সিঙ্গেল এনটাই একটা শুক্রাণুটা একটা সেল? অবশ্যই বলতে পারি। কেন? কারণ এই শুক্রাণুটা কি ছিল? একটা সিঙ্গেল এন ছিল। এটাই আমাদের ম্যাথমেটিক্যালি প্রুফড টার্ম, যে একটা কোষকে কিভাবে আমরা ব্যাখ্যায়িত করতে পারি একটা ম্যাথমেটিক্যাল মাধ্যম দিয়ে। এখন দেখো, এখানে আমি বোর্ডে অনেকগুলো কথা লিখছি। এই বোর্ডে অনেকগুলো কথার মধ্যেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে। ফর এক্সাম্পল দ্যাট, দেখো যারা সেকেন্ড টাইমার আছে তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? দেখো, এই যে ব্লাস্টুলা পরীক্ষা আসতে পারে, ব্লাস্টুলা বলতে কি বুঝো? নিচে চারটির মধ্যে একটা অপশন, চারটা অপশন থাকলে নিচে চারটার মধ্যে একটা তোমাকে খুঁজে নিতে হবে। এখন ব্লাস্টুলা মানে যদি তুমি না জেনে থাকো, তাহলে এট এনি হাউ এনি কস্ট তুমি এটা পারবে না। তুমি জেনে রাখো, এটা পারবে না। তুমি এটা মুখস্থ করবা সবকিছু গুলাই ফেলবা। তুমি মনে রাখবা সংক্ষিপ্ত ধাপ নিয়ে। খেয়াল করো, এই যে আমাদের ভ্রূণ যখন ছিল, ভ্রূণ থেকে যখন মরুলা ধাপে যায়, তখন আনুমানিক 32টা কোষের আমরা দেখতে পারি। কয়টি কোষ? 32টি কোষ। এই মরুলার পরের ধাপের নামই কিন্তু ব্লাস্টোলা। এই ব্লাস্টোলা মানে কি ভাইয়া? তাহলে এর আগের ধাপে ছিল 32টি কোষ। তাহলে এরপরে একটা সেল ডিভিশন হয়ে যখন ব্লাস্টোলা ধাপে যাবে, তাহলে তুমি এটা কল্পনাই করতে পারো অবশ্যই 32টা থেকে বেশি হবে। সো এই ব্লাস্টোলা মানে হচ্ছে আনুমানিক আমরা বলি এখানে অনেকগুলো কোষের সমাহার। কি বলে থাকি?
অনেকগুলো কোষের সমাহার। তার মানে কি এখানে অনেকগুলো কোষ আছে। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরের ধাপের নাম দেখো গ্যাস্ট্রোলা। এরপরের ধাপের নাম কি ভাইয়া? গ্যাস্ট্রোলা ধাপ। গ্যাস্ট্রোলা ধাপ বলতে আমরা কি বুঝি? গ্যাস্ট্রোলা ধাপ বলতে বুঝি যে ধাপে আমাদের অঙ্গের সূচনা হয়। কিসের সূচনা হয় ভাইয়া? অঙ্গের সূচনা হয়ে থাকে। ক্লিয়ার দ্যাট? তার মানে এই ধাপে আমাদের অঙ্গের সূচনা হবে। পরীক্ষা আসতে পারে নিচে কোন ধাপ থেকে প্রথম অঙ্গের দেখা পাই পৃথিবীতে কেউ। ঠিক আছে, চারটা অপশন দিবে, তখন তোমাকে কিচ্ছু না পারবা যখন তার চারটা অপশন দিবে, যদি না বুঝে পড়ে থাকো চারটা অপশনই মনে হবে পরীক্ষার খাতায় গিয়ে যমজ বাচ্চা। অর্থাৎ কি যমজ বাচ্চা কেমন হয়? চারটাই দেখতে একই রকম। পরীক্ষার হলে গিয়েও একই রকম সেন্সেশন হবে তোমাদের যদি বুঝে না পড়ে থাকো, শুধু মুখস্থ করো। চারটা অপশন দেখবা, দেখে মনে হবে যে চারটাই একই রকম। কি করব? হাই 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 সেলোকাস কি বিচিত্র এই দেশ। তখন মনে হবে যে কি করে কি করব। ঠিক আছে, তো বুঝে পড়ো। তাহলে কি বুঝলাম? তাহলে আমি পড়লাম যে মরুলা। মরুলা মানে প্রায় 32টা সেলের দেখা পাবো। ব্লাস্টুলা অনেকগুলো কোষের দেখা পাবো। গ্যাস্ট্রুলা তখন আর কোষ হবে না, কারণ কোষ থেকে তখন সেটা কিসে পরিণত হয়ে গেছে? একটা অঙ্গে পরিণত হয়ে গেছে। পূর্ণাঙ্গ শিশু নিয়ে ব্যাখ্যা করার কোনো কিছু নাই। সো আমি মনে করি তোমাদের যে কোষ নিয়ে একটা ডিটেলস ধারণা অল্প করে হলেও এখন ক্লিয়ার হয়েছে। আরো এখন কোষ নিয়ে আলোচনা করব, বাট আপাতত যা যা বলছে আই থিঙ্ক ক্লিয়ার। সবাই সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও যে ক্লিয়ার আছো কিনা। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও, আমরা তারপর হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাবো। আচ্ছা, এবার আসো একটা কোষকে আমরা ডিস্ট্রিবিউশন করব। একটা কোষকে আমরা এখন বিভক্ত করতেছি। কি করতেছি ভাইয়া? একটা কোষকে বিভক্ত করতেছি। ওকে, একটা কোষকে বিভক্ত কিভাবে করব? একটা কোষকে বিভক্ত করব এইভাবে যে একটা কোষ কয় প্রকার এটা আমাদেরকে জানতে হবে। এখন খেয়াল করো, আমি যে হাতের পেনটা দিয়ে তোমাদেরকে একটু ব্যাখ্যা করি। এই হাতের পেনটা আমাকে যদি সবাই ক্লিয়ারলি দেখতে পেরে থাকো, দেখো এই হাতের পেনটা কিন্তু দেখতে দুই রকম। এখন তুমি বলবো যে ভাইয়া কিভাবে? আমি দেখতেছি একরকম, আপনি কিভাবে দুই রকম দেখতেছেন? অবশ্যই দুই রকম। কিভাবে একটু ব্যাখ্যা করি। দেখো, এই হাতের পেনটা বাইরে থেকে তুমি যেভাবে দেখতেছো, ভিতর থেকে কিন্তু তুমি সেভাবে দেখতে পারবা না। অর্থাৎ বাইরে থেকে দেখতে একরকম, ভিতর থেকে দেখতে আরেক রকম। পৃথিবীর প্রত্যেকটা জিনিসই কিন্তু সেম টু সেম। যেমন তুমি একটা মানুষকে নিয়ে কল্পনা করতে পারো, ধরো না আমাকে কল্পনা করতে পারো, ভিতর থেকে আমি একরকম হতে পারি, বাইরে থেকে আমি আরেক রকম হব। প্রত্যেকটা মানুষের ধর্মই কিন্তু এইরকম, যে ভিতর থেকে সে একরকম হবে, বাইরে থেকে আর এক রকম হবে, এটাই স্বাভাবিক। এখন কি কথা হচ্ছে, ঠিক একটা কোষকে যখন আমি বিভক্ত করব, ঠিক একই রকম কাহিনী আমি দেখতে পারবো। কিভাবে? একটা কোষকেও যখন আমি ভাগ করব, তাকে বাইরে থেকে ভাগ করব, আবার ভিতর থেকে ভাগ করব। বাইরে থেকে যেটা ভাগ করব সেটা হচ্ছে শারীরবৃত্তীয় ভাবে। কি বললাম ভাইয়া? বাইরে থেকে যেটাকে বলবো সেটাকে আমরা বলি শারীরবৃত্তীয় ভাবে। এখন মজার বিষয় হচ্ছে, যখনই ক্লাসে আমি শারীরবৃত্ত কথাটা বলি, তখন সবাই মনে হয় জানো কি, যে ক্লাস সবাই হচ্ছে আকাশ থেকে বললো ভাই শারীরবৃত্তীয় আবার কি জিনিস, এত বড় ওয়ার্ড বাংলা। ঠিক আছে, ঠিক একই রকম সিচুয়েশন তোমাদের হচ্ছে আমি জানি। এটাকে যদি যখনই আমি একটু ইংলিশে বলবো, তখনই বলবো ও আচ্ছা এটা শারীরবৃত্ত মনে হচ্ছে ফিজিওলজিক্যালি। ফিজিওলজিক্যালি আই থিঙ্ক এবার ক্লিয়ার। অর্থাৎ তার মানে কি, ফিজিওলজিক্যালি মানে কি, যেটা বাইরে থেকে আমরা দেখতে পারি, বাইরের ডিপেন্ড করে কোষকে ভাগ করব। আরেকটা ভাগ করব কোষের ভিতর থেকে। ভিতর বলতে কি বোঝাচ্ছে এখানে? নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে। কার উপর ডিপেন্ড করে? নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, করতেই পারো যে ভাইয়া যে নিউক্লিয়াস আবার কি করে, নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে কিভাবে ভিতরে হচ্ছে? কারণটা হচ্ছে এটা বোঝাচ্ছে এখানে যে নিউক্লিয়াস থাকে একটা কোষের ভিতরে, সেই নিউক্লিয়াসটার উপর ডিপেন্ড করে কোষের ভিতরে আমরা আবার ভাগ করতে পারি, এটা বুঝিয়েছে। এখন প্রথমে আমরা আসি শারীরবৃত্তর দিকে আসি। শারীরবৃত্তর দিকে আসলে দেখো, আমরা বলতে পারি এখানে এটার উপর ডিপেন্ড করে আমরা ভাগ করব কোষকে আবার দুই প্রকার। এটার উপর ডিপেন্ড করে আবার কি করতেছে, কোষকে দুই ভাগে ভাগ করতেছে। একটার নাম হচ্ছে দেহকোষ, আর একটা নাম হচ্ছে ভাইয়া
জনন কোষ। কি বললাম? একটা নাম দেহকোষ আর একটা নাম জনন কোষ। এটার বায়োলজি যদি তুমি ভালোভাবে শিখতে চাও, বায়োলজি যদি ভালো করে মনে রাখতে চাও, তোমার জন্য তিনটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে। কি বললাম? বায়োলজি যদি ভালো করে শিখতে চাও, তোমার জন্য তিনটা জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, একটা বায়োলজি যে শুধু মুখস্থ করতে হয় এই ধ্যান ধারণা তোমাকে বাদ দিতে হবে। প্রথমে বায়োলজি ভালো করে বুঝতে হবে, দেন তোমাকে সেটাকে আত্মস্থ করতে হবে। আর একটা টার্ম, এটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বায়োলজির কিছু কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডের পাশে দেখবা কিছু কিছু ইংরেজি শব্দ বা কিছু ল্যাটিন টার্ম যুক্ত আছে। কি বললাম? বায়োলজির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শব্দের পাশে দেখবা যে ল্যাটিন শব্দ বা ইংরেজি শব্দ আছে। এটা তোমাকে মুখস্থ করতেই হবে, বাধ্যস্থ করতেই হবে। এটা যে যত বেশি করতে পারবে, আমি মনে করি বায়োলজি তার কাছে অনেকটাই ইজি হয়ে যাবে তখন। সো অ্যাজ ইউজুয়ালি দেহকোষের ইংরেজি শব্দ হচ্ছে, আমরা এটাকে বলি সোমাটিক সেল। কি বলে থাকি? সোমাটিক সেল। আর জনন কোষের ইংরেজিটাকে আমরা বলি, এটাকে আমরা বলি তোমার রিপ্রোডাক্টিভ সেল। আচ্ছা, ওয়েট একটু। এটা হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ সবাইকে। একটু দেখো, আবার আমরা ক্লাসে ফিরে আসি। কথাটা হচ্ছে, আমরা ছিলাম জনন কোষটাকে আমরা বলতেছি রিপ্রোডাক্টিভ সেল। কি বলতেছি? রিপ্রোডাক্টিভ সেল। এখন এই দেহকোষ আর জনন কোষ নিয়ে আমরা আলোচনা করব একেবারে সংক্ষিপ্ত ভাবে। দেহকোষ মানে কথাটা দ্বারাই আমরা বুঝতে পারি, দেহকোষ মানে হচ্ছে যেটার মাধ্যমে আমরা কি, যে কোষটা দেহে গঠন করে থাকে। যেটা আবার কোন প্রক্রিয়ায় বিভাজিত হয় সবাই আমরা জানি, এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় অলওয়েজ। ওকে। জনন কোষ মানে কি? জনন কোষটা হচ্ছে যে প্রক্রিয়ায় আমাদের জননাঙ্গ গঠন হয়ে থাকে বা জনন কোষের সকল কার্যকরী হয়ে থাকে, সেটাকে আমরা বলি জনন কোষ। এটা হচ্ছে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে থাকে। কি হয়ে থাকে? মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে থাকে। ওকে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, দেহকোষ কখনোই, কয়েকটা কোষ আছে পৃথিবীতে যেখানে যে কোষগুলো বিভাজিত হয় না, যে কোষগুলো বিভাজিত হয় না তবুও তারা দেহকোষের অন্তর্ভুক্ত। ফর এক্সাম্পল তুমি এখানে বলতে পারো আরবিসির উদাহরণ আনতে পারো, তুমি এখানে আরবিসির উদাহরণ আনতে পারো, তুমি এখানে মাসল সেলের উদাহরণ আনতে পারো, ঠিক আছে? তুমি এখানে নিউরন সেলের উদাহরণ আনতে পারো। খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো এক্সেপশনাল, পরীক্ষায় আসতে পারে। যাহাই এক্সেপশনাল তাহাই পরীক্ষায় আসবে, মনে রাখবা। কেমিস্ট্রিতে যেমন যাহাই এক্সেপশনাল বিক্রিয়া, ব্যতিক্রম বিক্রিয়া আছে, যাহা ব্যতিক্রম বিক্রিয়া তাহাই পরীক্ষায় আসে, ঠিক একইভাবে বায়োলজির ক্ষেত্রেও যাহা ব্যতিক্রম তাহাই কিন্তু পরীক্ষায় আসবে, এটাই মাথায় রেখো। এখন দেহকোষের ক্ষেত্রে, মাইটোসিসের ক্ষেত্রে 2n 4n 6n ইনফিনিটি n সবকিছু হইতে পারে, বাট কখনোই সিঙ্গেল এনে দেহকোষ হবে না। সিঙ্গেল এনে দেহকোষ হবে না। ফর এক্সাম্পল, কিছু একটা গুরুত্বপূর্ণ টপিক দিচ্ছে, যেমন ক্যালামাইডোমোনাস বাদে। ক্যালামাইডোমোনাস এই টপিকে আসতেছি, ক্যালামাইডোমোনাসে। বাট এইটুকু আগে মনে রাখো, দেহকোষে কিন্তু কখনোই সিঙ্গেল এনে হয়ে থাকে না। বাট এখন তুমি প্রশ্ন করবে, ভাই ক্যালামাইডোমোনাস আবার কি? ক্যালামাইডোমোনাস হচ্ছে একটা অ্যালগি বা শৈবাল, যেটা দেহকোষ না শুধু, সেটা জনন কোষের কাজও হয়ে থাকে এই মাইটোসিস প্রক্রিয়ায়। কি এক্সেপশনাল না? যাহা এক্সেপশনাল তাই পরীক্ষায় আসবে। আবারও বলতেছি, ক্যালামাইডোমোনাস হচ্ছে এমন একটা শৈবাল যেটা তোমার হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় তারা জননাঙ্গের কাজ করে থাকে। জনন কোষের সকল কাজ তারা মাইটোসিস প্রক্রিয়া করে থাকে, ব্যতিক্রম এটা। ঠিক আছে, এবার আসো জনন কোষের ক্ষেত্রে। জনন কোষের ক্ষেত্রে আমরা বলতে পারি মিওসিস, যেখানে সিঙ্গেল এন, অবশ্যই সিঙ্গেল এন কাহিনী হয়ে থাকে, মানে সিঙ্গেল এন দেখলে সেটা বলতে পারবে এটা জনন কোষ। এবং এখানে কি হচ্ছে, মাইটোসিস প্রক্রিয়া দেখা যাচ্ছে বিভাজিত, মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হতে যাচ্ছে। সো আমাদের এখানে যে শারীরবৃত্ত নিয়ে আলোচনা করলাম, আমি মনে করি এরপরে আর কোনো আলোচনা করার জায়গা এখানে আর
নাই। আমরা এখন যাচ্ছি তোমার হচ্ছে নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে একটা কোষকে ভাগ করব কিভাবে, সেটাকে আমরা দেখবো এখন আবার। আমরা এখন ভাগ করব একটা কোষকে নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে কিভাবে ভাগ করতে পারি। আসো দেখি, একটা কোষকে আমরা নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে ভাগ করতে পারি দুই ভাগে। কি করতে পারি ভাইয়া? দুই ভাগে ভাগ করতে পারি। একটার নাম হচ্ছে, অবশ্যই আমরা বলবো এখানে যে আদি কোষ, আর একটা নাম হচ্ছে প্রকৃত কোষ। আর একটা নাম কি ভাইয়া? প্রকৃত কোষ। রিমাইন্ডার, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। এখন আদি কোষকে আমরা অল টাইম বলে থাকি প্রোক্যারিওটিক। আদি কোষকে অল টাইম আমরা কি বলি? প্রোক্যারিওটিক। প্রোক্যারিওটিক। প্রকৃত কোষকে আমরা বলি ইউক্যারিওটিক। কি বলি? ইউক্যারিওটিক। প্রকৃত কোষকে কি বলি? ইউক্যারিওটিক। এখন কথা হচ্ছে, এই প্রোক্যারিওটিকও একটা ল্যাটিন শব্দ, ইউক্যারিওটিকও কিন্তু একটা ল্যাটিন শব্দ। এটাকে যখন আমরা ভাঙি, প্রো মিনিং ইজ, এখানে প্রো বলতে বোঝাচ্ছে, প্রো ল্যাটিন প্রো শব্দের অর্থ আদি, এবং ক্যারিওটিক মানে হচ্ছে কোষ, অর্থাৎ আদি কোষ গঠিত হয়েছে এইভাবে। ইউ মানে হচ্ছে প্রকৃত, ক্যারিওটিক মানে হচ্ছে কোষ, অর্থাৎ প্রকৃত কোষ। এখন দেখো, আমি আদি কোষ আর প্রকৃত কোষ নিয়ে একটু বিস্তার আলোচনা করতে যাচ্ছি। আমরা জানি আদি কোষ কিসের উপর ডিপেন্ড করে ভাগ করলাম? নিউক্লিয়াস। প্রকৃত কোষ কিসের উপর ডিপেন্ড করে ভাগ করলাম? নিউক্লিয়াস। তাহলে আমাকে আগে জানতে হবে আসলে ভাই নিউক্লিয়াস কি, কারণ আমি একটা নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে ভাগ করতেছি, নিউক্লিয়াস কি এটাই জানি না, তাইলে আমাদের সেখানে কিন্তু কোনো কিছু মিনিংই থাকবে না। আগে নিউক্লিয়াস সম্পর্কে টোটালি আমাদেরকে ভালো করে জানতে হবে। ওকে, এখন যাচ্ছি আমরা নিউক্লিয়াস সম্পর্কে একটু বিস্তার আলোচনা করবো আগে। আচ্ছা, ক্লাসে যারা যারা আছো আগে একটু জানাও যে ক্লাসে যতটুকু পড়াইছি এই পর্যন্ত আগে বুঝতে পারছো কিনা, ক্লিয়ারলি আমাকে একটু জানাও, তারপর আমরা শুরু করবো অন্য কথা। আগে ক্লাস ক্লিয়ারলি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাইতে থাকো তোমরা। ক্লাস সম্পূর্ণ বুঝতে পারতেছো কিনা এটা একটু কমেন্টের মাধ্যমে জানাইতে থাকো, দেন আমরা হচ্ছে শুরু করতে যাচ্ছি এরপরে। আচ্ছা দেখো, আদিকোষকে আমরা আদিকোষে আমরা বলি, দেখো কি যে আদিকোষে বলতেছি অ্যাজ ইউজুয়ালি আমাদের এখানে যে নিউক্লিয়াসের সম্পর্কে আগে চারটা পার্ট থাকে। একটা নিউক্লিয়াসের কয়টা পার্ট থাকে ভাইয়া? এটা যদি একটা কোনোভাবে নিউক্লিয়াস হয়ে থাকে, এই নিউক্লিয়াসের কয়টা পার্ট থাকে? নিউক্লিয়াসের চারটা পার্ট থাকে। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, একটা হচ্ছে নিউক্লিয় ওলাস, একটা হচ্ছে কি ভাইয়া? নিউক্লিয় ওলাস। এর ভিতরে থাকে ফোট 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 যে জিনিসটা, এটার নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম। এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর এর ভিতরে যে সুতার নাই যে জিনিসটা থাকে, তার নাম বলি আমরা ক্রোমাটিন তন্তু। কি বলে থাকি? ক্রোমাটিন তন্তু। অর্থাৎ একটা নিউক্লিয়াসের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই চারটা। এই চারটা পার্টের মধ্যে আবার দুইটা মোস্ট ভাইটাল পার্ট আছে, গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে একটা নাম একটা নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, আর একটা নাম হচ্ছে নিউক্লিয় ওলাস। একটা নাম কি? নিউক্লিয়ার মেমব্রেন, আর একটা হচ্ছে নিউক্লিয় ওলাস। এই দুইটা ব্যতীত একটা নিউক্লিয়াসের অস্তিত্ব কল্পনাও করা যায় না। ঠিক এই জায়গা থেকে কথা বলতেছি, প্রোক্যারিওটিক কোষ, আদি কোষ যারা, তাদের ক্ষেত্রে কখনোই নিউক্লিয় ওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। এম ফর মেমব্রেন, কি বললাম? এম ফর মেমব্রেন বোঝাচ্ছি। অর্থাৎ এই দুইটা জিনিস একটা প্রোক্যারিওটিক সেলে কখনোই থাকবে না। আর এই দুইটা জিনিস না থাকলে আমি কি বলছি? একটা নিউক্লিয়াসের, সুগঠিত নিউক্লিয়াসের অস্তিত্ব কল্পনা করা
যায় না। সো আমি কিন্তু ইজিলি এখন বলতে পারতেছি প্রোক্যারিওটিক সেলের নিউক্লিয়াস আছে, আমি বলতেছি না নেই, বাট এদের নিউক্লিয়াসটা সুগঠিত নয়। কেমন নয়? সুগঠিত নয়। কেন সুগঠিত নয় সেটা তোমরাই অ্যান্সার করবা, বলেই তো দিলাম। ওকে, বাট প্রকৃত কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের এই দুইটা পার্ট সহ বাকি দুইটা পার্ট থাকে, তার মানে টোটাল 4টা পার্টই থাকে, তাই এদের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত। তাই এদের নিউক্লিয়াসটা কেমন ভাইয়া? সুগঠিত। এখন আরেকটা গুরুত্বপূর্ণ পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে কেন নিউক্লিয়াসে কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই। নিউক্লিয়াসে কি নাই ভাইয়া? সরি, নিউক্লিয়াস বলতেছে আদিকোষে কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই এক্সেপ্ট রাইবোজোম। তার মানে কি বললাম? প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, সেন্ট্রিওল, সেন্ট্রোজোম, এগুলো কোনো কিছুই নাই, শুধুমাত্র কি আছে ভাইয়া? রাইবোজোম আছে। আর প্রকৃত কোষের ক্ষেত্রে সকল অঙ্গাণু থাকে, সকল সাইটোপ্লাজমিক অঙ্গাণু আছে। এখন মজার পার্ট হচ্ছে, সেই ক্লাস 9-10 থেকে আমরা পড়ি যে হচ্ছে এই রাইবোজোম আদি কোষে আছে কিন্তু অন্য কোনো অঙ্গাণু নাই, কিন্তু কখনোই আমরা একটু ভেবে দেখি নাই যে আসলে এই রাইবোজোম কেন থাকে, অন্য কোনো অঙ্গাণু কেন নাই। রাইবোজোম কেন আছে আর অন্যান্য কোনো অঙ্গাণু নাই কেন, এটাকে আমরা কিন্তু কেউ ভেবে দেখি না। এখন দেখো, আমি তোমাদেরকে দেখাবো যে আদি কোষে অন্যান্য কোনো অঙ্গাণু না থাকা সত্ত্বেও রাইবোজোম কেন আছে। ওকে, এবার আসি। দেখো, এখানে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, রাইবোজোম, প্রশ্ন হচ্ছে রাইবোজোম কেন আছে। প্রশ্ন কি ভাইয়া? রাইবোজোম কেন আছে, আদি কোষে রাইবোজোম কেন আছে? প্রশ্নটা কি ভাইয়া? আদি কোষে রাইবোজোম কেন আছে, ব্যাখ্যা করি আমরা। এই ব্যাখ্যার জন্য আমাদেরকে অবশ্যই আগে কি করতে হবে? রাইবোজোম সম্পর্কে জেনে নিতে হবে। রাইবোজোম সম্পর্কে জানতে গেলে আমরা প্রথমে যে কথাটা আসে, রাইবোজোম ইজ দ্য মিনিং অফ এ প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোম ইজ দ্য মিনিং অফ এ প্রোটিন ফ্যাক্টরি। কি বুঝলাম? যে রাইবোজোম মানে হচ্ছে একটা প্রোটিনের কারখানা, আমিষের একটা কারখানা। এবার আসো, একটা আমিষের একটা গুরুত্বপূর্ণ কথা বলি। এই আমিষ হচ্ছে বা প্রোটিন হচ্ছে একটা কমপ্লেক্স ফুড। কি ভাইয়া? কমপ্লেক্স ফুড। আবার এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া আপনি আবার কমপ্লেক্স ফুড কই থেকে আনলেন এখানে? কথাটা হচ্ছে, আমরা প্রতিদিন বা নিত্য দৈনকার আমরা যে খাবারটাই খাই না কেন, যে সুষম খাদ্য খাই, তার মধ্যে যদি তুমি বলো যে প্রোটিন, তুমি যদি বলো লিপিড, তুমি বলো কার্বোহাইড্রেট, তিনটা উপাদানই হচ্ছে কি ভাইয়া? তিনটা উপাদানই হচ্ছে অবশ্যই কমপ্লেক্স ফুড, জটিল খাদ্য। যে খাবারটাই আমরা খাই না কেন সেটা হচ্ছে জটিল খাদ্য। এই জটিল খাদ্যকে সরলে পরিণত করার পরে তারপর সেটা আমাদের দেহে অ্যাবজর্ব হয়ে থাকে। যতক্ষণ না এটা শোষণ হবে, ততক্ষণ পরিপাকে মানে দেহের উপযোগী শোষণে পরিণত হবে, ততক্ষণ দেহ এটা আমাদের কাছ থেকে গ্রহণ করবে না। সো আমিষ একটা কমপ্লেক্স ফুড, এটাকে যখন আমি ভাঙবো তখন এখান থেকে সরল খাদ্য হিসেবে পাবো আমি অ্যামাইনো অ্যাসিড। কি ভাইয়া পাবো? অ্যামাইনো অ্যাসিড। এখান থেকে শিখে ফেলতে পারবা একটা প্রোটিনও কিভাবে তৈরি হয়, এখান থেকে তোমরা দেখে ফেলতে পারবা। দেখো, একটা অ্যামাইনো অ্যাসিড, তাহলে আমিষ ভেঙে কি পেলাম? অ্যামাইনো অ্যাসিড। অসংখ্য অ্যামাইনো অ্যাসিড এভাবে টুকটুক করে ভেঙে একটার পর একটা মানে একসাথে হওয়ার পরে তারপর একটা প্রোটিন তৈরি হয়। এখন প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড একটা বন্ডের মাধ্যমে যুক্ত হয়, যে বন্ডের মাধ্যমে যুক্ত হয় তার নাম হচ্ছে পেপটাইড বন্ড। কি ভাইয়া? পেপটাইড বন্ড। আবারও বলতেছি, তাহলে কি ভাইয়া? পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে থাকে। এখন দেখো, এই অ্যামাইনো অ্যাসিড একটার পর একটা যুক্ত হয়ে তাহলে কি তৈরি করলো? আমিষ তৈরি করলো। যে চেনের মাধ্যমে যুক্ত হয়, যেহেতু পেপটাইড বন্ড বলছি, দুইটার মাধ্যমে যুক্ত হলে ডাইপেপটাইড, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে যুক্ত হলে তখন সেটাকে বলবো পলিপেপটাইড চেন। কথা হচ্ছে, কেন এইসব কাহিনী পড়লাম? আমিষ হচ্ছে আমাদের দেহ গঠন করে থাকে। আমিষ কি করে থাকে ভাইয়া? দেহ গঠন করে থাকো। পয়েন্টগুলো বুঝো কিন্তু। প্রথম পয়েন্ট, আমিষ কি করে? দেহের গঠন দেহের আকৃতি দান করে থাকে। ওকে, এখন আদি কোষের একটা উদাহরণের নাম বলো। আমি বললাম ভাইরাসের কথা। তোমরা কি ভাইরাস চোখে দেখতে পারো? ভাইরাস কিন্তু চোখে দেখা যায় না। ভাইরাস চোখে দেখা যায় না, বাট তুমি যখন একটা মাইক্রোস্কোপে নিবা, নির্দিষ্ট একটা আকৃতির কিন্তু ভাইরাস তুমি চোখে দেখতে পারবা। ইভেন তোমার বইতে যদি আমি ভুল না করে থাকি, অণুজীব 4 নম্বর অধ্যায়ে যখন যাবা,
একটা T2T4 ফাজের ব্যাকটেরিয়ার ভাইরাসের আকৃতি কিন্তু ঠিক এইরকম। অর্থাৎ কি, তুমি চোখে দেখতে পারছো, কখন চোখে দেখতে পারতেছো? যখন তুমি মাইক্রোস্কোপে চোখে দেখে সেটাকে আকৃতি দিচ্ছ বইতে, সেটা তাহলে কিন্তু কোনো না কোনো ভাবে পৃথিবীতে তুমি দেখছো বলেই আকৃতি দিছো। এখন কাহিনীতে আসো, এই যে তার আকৃতি দান করলো কিভাবে, মানে কিভাবে পৃথিবীতে আসলো? এই যে আমিষের কারণে। কারণ আমি একটু আগেই বলছি, আমিষ দেহের গঠন করে, দেহের আকৃতি দান করে। তাহলে আমিষের যদি এই কাজটা করে থাকে, তাহলে আমিষের আবার কাজ সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে কে? এই রাইবোজোম। বুঝতে পারছি কিনা? তাহলে পয়েন্ট আমাকে বুঝতে পারছো কিনা ক্লিয়ারলি? আদিকোষে রাইবোজোম থাকে এই জন্য, কারণ আদিকোষে যদি রাইবোজোম না থাকতো, প্রোটিন থাকতো না। আর প্রোটিন না থাকলে সেটা দের ওই প্রাণীর আকৃতি আকার কোনো কিছুই থাকতো না। সো অ্যাজ ইউজুয়ালি আমরা সকল কিছুর মূলে আছে আমার আমিষ, এবং আমিষের মূলে আছে আবার রাইবোজোম। সো রাইবোজোম আছে, আর অন্যান্য কোনো অঙ্গাণু নাই। এবার আসো, আর একটা প্রশ্ন হচ্ছে এখান থেকে, যে অনেকেই প্রশ্ন করো আমাকে ক্লাসে, আই থিঙ্ক তোমাদের মাথায় অনেক সময় আসছে বাট এখন মনে নাই, বাট ক্লিয়ার হও। আদিকোষে মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে সে শক্তি কোথা থেকে পাই? প্রশ্ন হতে পারে যে আদিকোষে তো মাইটোকন্ড্রিয়া নাই ভাইয়া, তাহলে আমরা শক্তি কোথা থেকে পাবো? এটা মানে এই ভাইরাস ব্যাকটেরিয়ার শক্তি কোথা থেকে পাই? এবং শুধু শক্তি কোথা থেকে পাই তাই নয়, এই ভাইরাস ব্যাকটেরিয়া যদি তোমাকে বা আমাকে অ্যাটাক করে, আমরা কিন্তু মানে নিমিষেই নিস্তেজ হয়ে যাই। তাহলে কতটা বড় শক্তিশালী! তার দেহে মাইটোকন্ড্রিয়াই নাই, অথচ দেখো সে যখন অ্যাটাক করতেছে আমরা কিন্তু নিস্তেজ হয়ে যাচ্ছি। সো এবারে আসো অ্যান্সারে আসো। অ্যান্সারটা হচ্ছে, তাদের মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন হয় না, কারণ তারা সবাই হচ্ছে বেশিরভাগই প্যারাসাইটিক। তারা সবাই কি ভাইয়া? প্যারাসাইটিক, অর্থাৎ অন্যের দেহের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে। কোনো একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া যখন আমাকে অ্যাটাক করতেছে, তখন কিন্তু সে যে কোনো আমার কোষের মাইটোকন্ড্রিয়া থেকে নিজের শক্তি শোষণ করতেছে। কথা বুঝছো কিনা? যে যখন একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাকে অ্যাটাক করতেছে, তখন আমার মাইটোকন্ড্রিয়া থেকে কিন্তু সে শক্তি শোষণ করতেছে। সো তার নিজের কোনো মাইটোকন্ড্রিয়ার প্রয়োজন নাই, আমার শক্তিকেই তো সে লেস করে দিচ্ছে এবং আমার থেকে সে সংগ্রহ করতেছে। সো আই থিঙ্ক ক্লিয়ার। এরপরে আদিকোষে 70s রাইবোজোম থাকে, আর তোমার হচ্ছে প্রকৃত কোষে 80s রাইবোজোম থাকে। এইগুলো নিয়ে আমার পড়ানোর কিছু নেই। এস ইজ দ্য মিনিং অফ ভেদবার্গ ইউনিট, এগুলো তোমরা সবাই জানো, এগুলো নিয়ে আর কিছু বলার নেই। যা আলোচনা করলাম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল। আবারও বলতেছি, যা আলোচনা করলাম এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল। এরপরে আমরা যাচ্ছি, চলে যাব আচ্ছা, এবার আমরা ইন্টারফেস পর্যায়ে চলে যাব। ইন্টারফেস পর্যায়ে গিয়ে আমরা কিছু কথা বলবো। আচ্ছা, ইন্টারফেস পর্যায়ে আসো। এই ইন্টারফেস পর্যায়টাকে আমরা ছোট্ট করে ব্যাখ্যা করব এইভাবে। ইন্টারফেস পর্যায় মানে কোষ চক্রের প্রথম একটা কথা হচ্ছে, এটা একটা কোষের প্রস্তুতি পর্যায়ে আমরা বলতে পারি, একটা কোষের প্রস্তুতি পর্যায়ে। এই কোষের প্রস্তুতি পর্যায়ে আমরা এখানে বলবো যে ইন্টারফেস পর্যায়ে আমাদেরকে যদি জানতে হয়, তাহলে আমাদেরকে বলতে হবে যে ইন্টারফেস পর্যায় মানেই হচ্ছে একটা কোষ কিভাবে প্রস্তুতি নিবে তার ধাপ। এটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা G1, একটা S আর একটা G2। এখানে আমি বেশি কিছু পড়াবো না, এখানে কিন্তু সবকিছু বলা আছে। G1 মানে হচ্ছে একটা কোষের আরএনএ সংশ্লেষণ হয়ে থাকে। এখানে কোন কোষটা অংশগ্রহণ করবে সেটা সিলেক্টেড ধাপ হচ্ছে G1 ধাপ। কোন কোষটা বিভাজনে অংশগ্রহণ করবে এটা হচ্ছে G1 ধাপ। S is the meaning of synthesis. S is the meaning of synthesis, অর্থাৎ কোষের সংশ্লেষণ হবে কিভাবে আমরা এই ধাপে দেখতে পারি। এরপর আসো G2 ধাপ। G2 ধাপ হয়ে হচ্ছে এই ধাপে পরবর্তী ধাপই হচ্ছে মাইটোসিস পর্যায়। পরবর্তী ধাপের নামই হচ্ছে মাইটোসিস পর্যায়। ওকে, এই G1 ধাপে একটা জিনিস সাহায্য করে থাকে, তার নাম হচ্ছে সিডিকে যৌগ। G2 ধাপ যেটা, সেটাকে আমরা বলবো এখানে আরেকটা জিনিস সাহায্য করে থাকে, তার নাম হচ্ছে এমপিএফ। কি বলতেছি ভাইয়া? এমপিএফ, ম্যাচুরেশন প্রোমাটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রোমাটিং ফ্যাক্টর এক্ষেত্রে কাজ করে থাকে। এখানে বেশ কয়েকটা পয়েন্ট আছে, একটু খেয়াল করে দেখবা। যে বিভাজ্য নিউক্লিয়াস বলা হয় কোষ চক্রের ইন্টারফেস ধাপকে। ডিএনএ নতুন অনুলিপি গঠিত হয়, অর্থাৎ এস ধাপে টাইম লাগে 30 থেকে 50%। এস দশায় হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়, অর্থাৎ এই যে এস ধাপায় হিস্টোন দশায় হিস্টোন প্রোটিন লাগতেছে,
কোষ চক্রে জীবন দশায় ব্যয়িত হয় মোট সময়ের প্রায় 1/3 ভাগ সময় চলে যায়। এটা নিয়ে আমরা আর কথা বলবো না, ইন্টারফেস পর্যায়ে নিয়ে তোমরা যে কোনো কিছু করতে পারো। তবে মনে রাখবা একটা কোষের জন্য যে যাবতীয় শক্তি লাগে, যেহেতু সে বিভাজনে অংশগ্রহণ করবে তখন কিন্তু তার জন্য যাবতীয় শক্তি লাগবে, সেটা কিন্তু এই G2 ধাপে তুমি পেয়ে থাকবা। কোন প্রক্রিয়ায়? ফসফোরাইলেশন প্রক্রিয়া। কোন প্রক্রিয়া? ফসফোরাইলেশন প্রক্রিয়ার মাধ্যমে। ওকে, এই পর্যন্ত আই থিঙ্ক সবাই ক্লিয়ার। এরপরে আমরা চলে যাচ্ছি দেখো আরো কিছু কথা নিয়ে, যে বিপাকীয় নিউক্লিয় বলা হয় কোষ চক্রের ইন্টারফেস ধাপকে। আরো কোষ চক্রের জীবন দশায় ব্যয়িত মোট সময়ের এত টাইম আমরা কিন্তু সবকিছু এখানে দেখাইছি। এখন যদি একটা ফসফোরাইলেশন নিয়ে কথা বলতে বলে, যদি কখনো তোমাকে যদি বলে থাকে ফসফোরাইলেশন নিয়ে কথা বলতে, দেখো যদি কেউ বলে থাকে ফসফোরাইলেশন আবার কি, কেউ যদি কখনো কোশ্চেন করে যে ভাই ফসফোরাইলেশন কি, ফসফোরাইলেশন কি যদি কখনো কোশ্চেন আসে, মনে রাখবা এডিপি সাথে যখন আইপি যুক্ত হচ্ছে, ইনঅর্গানিক ফসফেট যুক্ত হচ্ছে, তখন কি তৈরি হচ্ছে? এটিপি তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে ভাইয়া? এটিপি। হ্যাঁ, এখন এই এটিপি তৈরি হওয়ার কাহিনীটাই কিন্তু ফসফোরাইলেশন প্রক্রিয়া। কারণ এটিপি ইজ দ্য মিনিং অফ পৃথিবীর সকল শক্তি এটার মাধ্যমে তৈরি হয়। পৃথিবীর সকল শক্তি তৈরি হচ্ছে এটার মাধ্যমে। বলতে পারছি পৃথিবীর সকল শক্তি তৈরি হবে এটার মাধ্যমে। সো ফসফোরাইলেশন হচ্ছে টোটালি এই প্রক্রিয়ার মাধ্যমে। এখানে আর আমার কিছু বলার নাই। এরপরে চলে যাচ্ছি আমরা কিছু কোশ্চেন সলভ করব, তার আগে আমরা একটু ব্যাখ্যা দেখে আসব। আচ্ছা, আমরা ব্যাখ্যা করব, তার আগে আমরা একটু বোর্ডটা একটু ক্লিন করে নিই, দেন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। আমরা একটু ব্যাখ্যা দেখবো, দেন আমরা বাকি বাকি গুরুত্বপূর্ণ আলোচনাটা আমরা এখনই শেষ করব। দেখি, আচ্ছা আসো দেখি, আমরা এখন আলোচনা করতে যাচ্ছি প্রোফেজ 1 ধাপ নিয়ে। কি নিয়ে ভাইয়া? প্রোফেজ 1। আমরা এখন আলোচনা করব প্রোফেজ 1 ধাপ নিয়ে। ঠিক আছে, বায়োলজির অন্যতম গুরুত্বপূর্ণ যে আলোচনাটা আমাদের এই অধ্যায়ে, সেটা হচ্ছে প্রোফেজ 1। কারণটা কি? প্রোফেজ 1-এর যে 5টা ধাপ আছে, লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস, এই 5টা ধাপই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই লেপটোটিন, ডিপ্লোটিন, জাইগোটিন এইগুলো যদি নিয়ে আলোচনা করতে পারি, মনে রাখবা তোমার যে সেকেন্ড টাইমে যে কয়টা ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মিনিমাম 3টা করে কোশ্চেন থাকবে এখান থেকে। কারণ প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চেন দিচ্ছে এই বছর, এখান থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দিচ্ছে, বিউপিতে দিচ্ছে, এমন কোন ইউনিভার্সিটি নাই যে এখান থেকে কোশ্চেন বাদ রাখে। সো এটা কিন্তু এখন যে টপিকটা হবে আমরা 5 মিনিটে শেষ করব, খুবই গুরুত্বপূর্ণ টপিক, বাট আমরা 5 মিনিট টাইম লাগবে আমাদের। কিন্তু মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই মনোযোগ লাগবে কিন্তু, কারণ এখানে কিন্তু এই ব্যতীত তোমরা কোনোভাবে অ্যান্সার করতে পারবা না। প্রথমে আমরা একটু লেপটোটিন ধাপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কি ধাপ? লেপটোটিন ধাপ নিয়ে। এই লেপটোটিন মানে দেখো, গ্রিক লেপটো শব্দের অর্থ হচ্ছে, এখানে বোঝাচ্ছি আমরা যে পেঁচানো সুতা কিভাবে একটা ফুলের ন্যায় আচরণ করে থাকে। খেয়াল করো, আমরা সেন্ট্রোমিয়ার নিয়ে পড়ছি। কি নিয়ে পড়তেছি ভাইয়া? সেন্ট্রোমিয়ার নিয়ে পড়ছি। সেন্ট্রোমিয়ার গুলো যখন একের পর অবস্থান করে, একের পর এক এইভাবে অবস্থান করতেছে,
তখন দেখো এটা দেখতে অনেকটা ফুলের ন্যায় দেখাচ্ছে, একটা একটা ফুলের ন্যায় দেখাচ্ছে। অর্থাৎ এই ফুলটা কি ফুল? যে ফুলটাকে আমরা বলি, একটা শহীদ মিনার যখন একটা ফুল ফুল দিয়ে থাকে আমরা বলি ফুলের বুকেট দিচ্ছে, ফুলের তোড়া দিচ্ছে। তাহলে লেপটোডিন ধাপ মানে আমরা বলতেছি সেন্ট্রোমিয়ার গুলো যখন একটা ফুলের ন্যায় আচরণ করে, ফুলের ন্যায় আকার ধারণ করে, তখন এটাকে আমরা বলি বুকে বিন্যাস। পরীক্ষায় আসে যে বুকে বিন্যাস কোথায় দেখা যায়। ঢাকা ইউনিভার্সিটিতে যখন পরীক্ষা হতো তখন রিটেনে দিত, বাট যেহেতু তোমাদের রিটেন নাই, সো তোমাদের প্রশ্ন দিতে পারে যে বুকে বিন্যাস আসলে কোথায় দেখা যায় লেপটোডিন ধাপে। এখান থেকে আরো একটা কোশ্চেন হতে পারে, বুকে বিন্যাসটা আসলে কিসের মাধ্যমে বা কোন জিনিসের কারণে তৈরি হয়ে থাকে? ওই যে বললাম সেন্ট্রোমিয়ারের অবস্থান, অর্থাৎ সেন্ট্রোমিয়ার গুলোর অবস্থানের কারণে আমরা বুকে বিন্যাস দেখতে পারি। কিন্তু এখানে একটা ভেজাল আছে। ভেজালটা কি ভাই? ভেজালটা হচ্ছে বুকে বিন্যাস দেখতে পারি শুধুমাত্র আমরা উদ্ভিদের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে ভাই? উদ্ভিদের ক্ষেত্রে। এখন এটা যখন প্রাণীদের ক্ষেত্রে সেম টু সেম আচরণ করে, তখন আবার দেখো, তখন এদেরকে আমরা বলতেছি প্রাণীদের ক্ষেত্রে আলাদা করে এটাকে বলবো পোলারাইজড বিন্যাস। কি বলবো? পোলারাইজড বিন্যাস। ক্লিয়ার? আই থিঙ্ক সবাই ক্লিয়ার যে বুকে বিন্যাস হচ্ছে আমরা শুধুমাত্র উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পারি, আর প্রাণীর ক্ষেত্রে এটাকে দেখবো পোলারাইজড বিন্যাস হিসেবে বলবো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা যাব জাইগোটিন ধাপে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে জাইগোটিন ধাপ নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, আসো জাইগোটিন নিয়ে কথা বলে থাকি আমরা। জাইগোটিন ধাপ নামে আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ আছে আমাদের এখানে। এই জাইগোটিন নিয়ে যখনই কথা বলবো, দেখো জাইগোটিনটাকে ভাঙতে হবে। এখানে জাই মানে হচ্ছে জোড়া। জাই মানে কি ভাই? জোড়া। গো মানে কি? গো মানে হচ্ছে গোত্র। এবং টিন মানে কি? সুতা। তোমাদেরকে প্রথমেই বলছি বায়োলজির প্রত্যেকটা ওয়ার্ডকে যে যত বেশি ভাঙতে পারবে তাদের জন্য বায়োলজি তত ইজি লাগবে। অর্থাৎ দেখো, আমার কিছু মুখস্থ করার আগে বা জানার আগেই কিন্তু আমার অনেক কিছু জানা হয়ে গেছে। জাইগোটিন মানে ভেঙে পেলাম জোড়া গোত্রের সুতা। কিছু না জানলেও তুমি মনে রাখবা জাইগোটিনে এমন একটা কাহিনী হতে যাচ্ছে যেখানে সুতাগুলো জোড়া জোড়া হবে এবং সেগুলো কি হবে? একত্রে আকার ধারণ করবে। এখন খেয়াল করো, এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে এই যে একটা ক্রোমোজোম, একটা পিতা থেকে এসছে আর একটা মাথা থেকে এসছে। তাহলে পিতা থেকে আগত ক্রোমোজোম এবং মাথা থেকে আগত এই ক্রোমোজোমের নাম হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। কি বললাম ভাইয়া? হোমোলোগাস ক্রোমোজোম। এখন বলবা যে ভাই হোমোলোগাস আবার কোথা থেকে আসলো? হোমোলোগাস মানে হচ্ছে সমসংস্থ। ওই যে বলেছি বাইরে জোড়াটকে ভাঙতে হবে, এটার মানে হচ্ছে সমসংস্থ। অর্থাৎ কি? সমান সংস্থা থেকে আগত। পিতার মাতা একই প্রজাতি, কিন্তু যেহেতু একই প্রজাতি থেকে দুইটা ক্রোমোজোম এসছে, সো এটাকে আমরা বলবো যে সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এখন প্রত্যেকটা ক্রোমোজোমের শর্তই হচ্ছে তারা কি করে জোড়া বাঁধবে। এট এনি হাউ, এট এনি কস্ট, প্রত্যেকটা ক্রোমোজোম চাই তারা জোড়া বাঁধতে। এটা যদি একটা ক্রোমোজোম হয়, এটা যদি একটা ক্রোমোজোম চাই হয়, তাহলে অবশ্যই তারা কি করে জোড়া বাঁধবে সেই জিনিসটা নিয়ে ভাবতে থাকে। যেহেতু হোমোলোগাস ক্রোমোজোম, তাহলে এরা তো আরো আগে ভাববে যে কি করে জোড়া বাঁধবে। এখন এই হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাঁধতে চাই, যে প্রক্রিয়ায় হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাঁধবে সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে সিন্যাপসিস প্রক্রিয়া। এতদিন অনেকভাবে মুখস্থ করছো, এখন একটু ক্লিয়ারলি জানো সিন্যাপসিস। বায়োলজির প্রত্যেকটা শব্দের শেষে যখন সিস পাবা, মনে রাখবা এটা কোনো না কোনো প্রসেস, কোনো না কোনো প্রক্রিয়া। একটা প্রক্রিয়া মানে হচ্ছে সিস কথাটা পাবা। অর্থাৎ কি? একটা প্রক্রিয়ার মাধ্যমে হোমোলোগাস ক্রোমোজোম গুলো জোড়া বাঁধলো, তাই সেই প্রক্রিয়াটার নাম দিচ্ছি সিন্যাপসিস প্রক্রিয়া। এখন দেখো, যেহেতু তারা জোড়া বাঁধছে, তাহলে দুইটা আলাদা আলাদা দুইটা ক্রোমোজোম ছিল, এখন জোড়া বেঁধে গেছে, তাহলে নতুন একটা জিনিস তৈরি হবে। জোড়া বাঁধার পরে সিন্যাপসিস প্রক্রিয়ায় যে জিনিসটি তৈরি হলো তার নাম হচ্ছে বাইভ্যালেন্ট। তার নাম কি ভাইয়া? বাইভ্যালেন্ট। ওকে, তার নাম কি? বাইভ্যালেন্ট। আই থিঙ্ক এখান থেকে জাইগোটিনের একটা ওয়ার্ডও তোমার পড়া লাগবে না, এখানে 2 পেজের পড়া আছে। যা পড়াইলাম এই জাইগোটিনেই, শুধু জাইগোটিন নিয়ে আলোচনা আছে 2 পেজ। আমি মাত্র 4টা লাইন ব্যাখ্যা করছি, 4টা লাইনের সকল কিছু ঘুরাই ফেরাই আছে। বেশি জানা, বেশি তোমার হচ্ছে মানে পড়তে গিয়ে কি হয় যে ঘুরাই ফেরাই ঘুরাই ফেরাই ঘুরাই ফেরাই আবার যা যেই লাউ সেই কদু হয়ে যায়। সো সিম্পলি বোঝো যে 3টা লাইন কিভাবে 2টা পেজের সমান ব্যাখ্যা করা যায়। ইজিলি কিন্তু ব্যাখ্যা করা যায় যদি মাথায় সেটাকে ঢোকানো যায়। মাথায় সেটা যদি ঢোকে তাহলে ইজিলি তুমি বুঝতে পারবা। তাহলে আরেকটু সামারাইজ করি।
সর্বনাশ করছে ভাই, ওটা কি অটোমেটিক যাবে না কেটে যাবে? আচ্ছা আচ্ছা, আমাদের একটু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ক্লাস থেকে একটু সংযুক্ত বিচ্ছিন্ন হয়েছিলাম। আবারও ফিরে আসতেছি। যে দেখো, আমাদের গুরুত্বপূর্ণ জায়গা ছিল জাইগোটিন জায়গা। জাইগোটিন নিয়ে কিন্তু যেহেতু একটু বিরতি গেছে, সো আমি আবার আবার ক্লিয়ার করতেছি। জাইগোটিনের তিনটা ওয়ার্ড আমার জানার দরকার ছিল। হোমোলোগাস ক্রোমোজোম কি, সেটা অবশ্যই একই প্রজাতি থেকে কিভাবে আসে সেটাও দেখাইছি, পিতা মাতা থেকে। এখন হোমোলোগাস ক্রোমোজোমের পরে সিনাপসিসটা কি সেটাও দেখাইছি, এবং এটাও বলছি যে বায়োলজিতে যত জায়গায় সিস কথা পাবা, দেখো আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি কত জায়গায় সিস পাইতে পারি, এর কোনো শেষ নাই। ফর এক্সাম্পল দ্যাট ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, যেমন পড়লাম এখন সিনাপসিস, এরপরে পড়বা তোমার মোনোকাইনেসিস, হেমাকাইনেসিস, বেটাকাইনেসিস, মানে সিসে ভরপুর, মানে সিসের কোনো শেষ নাই। সো অ্যাজ ইউজুয়ালি শুধু শর্ট ফর্মে মনে রাখো, সিস মানে কোনো না কোনো প্রক্রিয়া, এবং যেহেতু প্রক্রিয়া হবে, যেমন প্রক্রিয়া মানে ওয়ান কাইন্ড অফ বিক্রিয়া, বিক্রিয়া হলে সেখানে কিন্তু একটা প্রোডাক্ট তৈরি হবে কেমিস্ট্রির ভাষায়। সো এখানেও কিন্তু নতুন কোনো না কোনো কিছু বায়োলজিতে আমরা বলবো, সেখানে নতুন না কোনো না কোনো কিছু সূচনা হবেই। সো সিনাপসিস পাইছি, এবং সিনাপসিসের পরে নতুন যে জিনিসটা সূচনা হয়েছে সেটার নাম হচ্ছে বাইভ্যালেন্ট, এটাও কিন্তু দেখাইছি। এরপরে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হচ্ছে প্যাকাইটিন ধাপ নিয়ে জাস্ট অল্প কিছু কথা বলবো। প্যাকাইটিন ধাপ নিয়ে কি নিয়ে কথা বলবো আমরা? প্যাকাইটিন ধাপ নিয়ে। দেন আমাদের আর কিছু লাগবে না, এই অধ্যায়ের যথেষ্ট আলোচনা যতটা ডিপলি করা যায় আমি কিন্তু ডিপলি করার ট্রাই করছি। এবার আসো আমরা প্যাকাইটিন নিয়ে একটু কথা বলি। প্যাকাইটিন ধাপ, প্যাকাইটিন ধাপ নিয়ে কথা বলবো যে এই একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোম, প্রত্যেকটা ক্রোমোজোমে ক্রোমাটিড থাকে দুইটা করে। কয়টা করে ভাই? দুইটা করে ক্রোমাটিড থাকে। একই ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিডকে বলবো সিস্টার ক্রোমাটিড, আর এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, এই ক্রোমোজোমের একটা ক্রোমাটিডকে বলবো নন সিস্টার ক্রোমাটিড। এই নন সিস্টার ক্রোমাটিড যখন একসাথে যুক্ত হয়, তখন ইংরেজি এক্স আকৃতির মতো একটা চিহ্নের সৃষ্টি